আজকের ছোট গল্পের নাম আগুনের বর্ণমালা। লিখেছেন ইন্দ্রনীল সান্যাল। গঙ্গার পশ্চিম কূল বানারসি সমতুল। সেই পশ্চিম কূলে হাওড়া জেলার মহেশতলার শ্মশানঘাটে ভোর আসছে। টাকশাল থেকে সদ্য প্রকাশিত মুদ্রার মতো চকচকে একটা দিন শুরু হতে চলেছে। একটু আগেও আকাশের কপাল ছিল অঙ্গার বর্ণ, এখন সেখানে এক চিমটে কুমকুম পড়লো। কালচে ভাব কাটছে, আকাশ কমলা হয়ে উঠছে। গঙ্গার ছাইরঙা জলে কমলাভা মিশতে থাকবে ক্রমাগত। 35 বছরের মিনু ডোম গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকলেও ভোরের সৌন্দর্য থেকে বিস্মিত হচ্ছে না। তবে তার পাশে দাঁড়িয়ে থাকা 10 বছরের রতন অবাক হয়ে দেখছে জল আর আকাশ জুড়ে সূর্যদেবের নিজস্ব হোলি খেলা। শিশুদের বিস্ময় খুব শুদ্ধ হয়, বড়দের মতো তারা হিসেবি ও চতুর নয়। যেমন মিনু, সে বড়, তাই হিসাব করছে যে আরো একটা মরা পোড়ানো বাকি। এ তো আর মণিকর্ণিকার শ্মশান নয় যে সর্বক্ষণ চিতা বহ্নিমান। মিনু সেই কোন শৈশবে বানারস গেছিল। কাশী বিশ্বনাথের মন্দির, সরু গলি, ষাঁড় বা রাবড়ির কথা মনে না থাকলেও মনে আছে মণিকর্ণিকার কথা। মণিকর্ণিকার মতো না হলেও মহেশতলার শ্মশানঘাটটি খাসা। গঙ্গার ঘাটে পাথরে বাঁধানো সিঁড়ি আছে। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে রয়েছে মিনু আর রতন। এখন ভাটা। তাদের থেকে ঈষৎ দূরে শুকিয়ে আসা কাদার মধ্যে নির্বোধের মতো দাঁড়িয়ে রয়েছে একটা জেলে নৌকো। পাশেই জেলে পাড়া। পল্লীর ধীবররা মহেশতলা ঘাট থেকে নৌকা চালিয়ে মাছ ধরতে যায়। আজ মে মাসের 18 তারিখ। মহেশতলার তাপমাত্রা গত কয়েকদিন ধরে 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। একটু পরেই প্রাণান্তকর গরম শুরু হবে। রতনের মাথায় গাঁটটা মেরে রঙের খোয়ারি কাটলো মিনু। বলল, ঘরে যা, আমি কাজ সেরে আসছি। এত ভোরে কেন শ্মশানে দাঁড়িয়েছে মিনু? কারণ সেই শ্মশানের একমাত্র ডোম। শ্মশান তো আর অফিস কাছারি নয় যে ঘড়ির কাঁটা মিলিয়ে চেয়ার থেকে উঠে যাওয়া যায়। ধর্মরাজ সময় জানিয়ে আসেন না। চিত্রগুপ্ত মিনুকে বলে কয়ে হিসেবের খাতা খোলেন না। অগত্যা ডোমনি মিনুকে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত থাকতে হয়। ডোমনি নামটা মহেশতলার বাসিন্দারাই দিয়েছেন। শুনতে ভালো না লাগলেও মেনে নিচ্ছে মিনু। পারিবারিকভাবে তার পেশা মরা পড়ানো। পেশার পাশাপাশি জাতের হিসেবেও সে ডোমনি। এই শ্মশানে এই কাজ করেন একজন পুরোহিত। তার জাত উঁচু। কেন উঁচু, কোন হিসেবে উঁচু, উচ্চ মাধ্যমিকে ফেল মিনুর মাথায় ঢোকে না। মিনুর বাবার নাম বুড়ো শিবডোম, মায়ের নাম টুম্পা। ওদের একটা ছেলে হয়েছিল, সে 10 বছর বয়সে মারা যায়। দ্বিতীয় সন্তানের জন্মের পর তাকে মৃত ছেলের পোশাক দীর্ঘদিন পরিয়ে রেখেছিলেন টুম্পা। বোধ বুদ্ধি আসার আগেই দাদার পোশাকে গঙ্গায় ভাসি মিনু নিজের জন্য ফ্রক কিনে আনে হাবু ঘোষের বসন্ত বস্ত্রালয় থেকে। বুড়ো শিবের বাবাও ডোমের কাজ করতেন। তিনি থাকতেন শ্মশান লাগোয়া ঝুপড়িতে। বুড়ো শিব সেটাকে পাকা বাড়ির রূপ দিয়েছিলেন। তাতে শোয়ার ঘর, রান্নাঘর, বাথরুম সব আছে। বুড়ো শিব মারা যাবার সময় মিনুর বয়স 20। বাবার মুখাগ্নি করেছিল মিনু, মা করেছিলেন দাহ কাজ। মা মারা যাবার সময় মিনুর বয়স 30। তাকে মুখাগ্নি ও দাহ কাজ দুটোই করতে হয়েছিল। এবং মাতৃশোক কাকে বলে বোঝার আগেই লাইনে থাকা পরের মৃতদেহটি সৎকার শুরু করেছিল। সরকারে থাকা রাজনৈতিক দলের নেতা বিশু মুখুজ্জে মহেশতলা মিউনিসিপ্যালিটির সর্বেসর্বা। তিনি বুঝেছিলেন মেয়ে হলেও এই কাজের জন্য মিনুই যোগ্যতম। শ্মশানের গায়ে বাড়ি, পরিবারে আর কেউ নেই বলে পুরো সময় মরা পোড়ানোর পিছনে দিতে পারবে। তাছাড়া এটা ওদের পারিবারিক পেশা। কাজকর্ম ছোটবেলা থেকে জানে। আইন কানুন ঠিক রাখতে একদিন মিউনিসিপ্যালিটি গিয়ে বিশুদার কাছে ইন্টারভিউ দিয়েছিল মিনু। বিশুদা কয়েকটি কাগজে সই করেছিলেন। সেই থেকে মিনু শ্মশানের বেতনভোগ কর্মচারী। কাজ শুরু করেই বিশুদার কাছে দৌড়াদৌড়ি শুরু করেছিল মিনু শ্মশানের উন্নয়নের জন্য। তার ফল মিলেছে। নির্বাচিত জনপ্রতিনিধি এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা খরচ করে বৈদ্যুতিক চুল্লি বসেছে। শ্মশান সংলগ্ন গঙ্গার ঘাটের সৌন্দর্যায়ন হয়েছে। ত্রিফলা আলো বসেছে। তবে মানুষ এখনো চায় কাঠে পোড়াতে। শ্মশানে কাঠ ও ইলেকট্রিক দু রকমের ব্যবস্থাই চালু আছে। গতকাল মাঝরাতে মিনুর ঘুম ভাঙানো হয়েছিল। এক প্রৌঢ়ের সৎকার করতে হবে। ওকে নিয়ে এসেছে 4-5 জন যুবক আর একটি ষাঁড়। কুকুরটি খুবই শান্ত। নির্দিষ্ট একটা যুবকের পেছনে ঘুরঘুর করছিল। তার পাশেই দাঁড়াচ্ছিল বা বসছিল। এখন যুবকের পাশে শুয়ে আছে। যুবকটি সিঁড়ি ভেঙে মিনুর কাছে এলো, পাশে দাঁড়িয়ে বলল, আমি আজ পর্যন্ত কোনো শ্মশানে মহিলা কর্মচারী দেখিনি। আর চোখে ছেলেটিকে দেখে মিনু বলল, যাকে পড়ালাম সে তোমার কে হয়? বাবা, বলল বছর 30-এর ছেলেটি। আমার নাম অপূর্ব গোস্বামী। আপনার নাম জানতে পারি? কি করবে জেনে? মিনু বিরক্ত।
অপ্রতিভ অপূর্ব বলল, এমনিই জিজ্ঞেস করলাম, সরি, কিছু মনে করবেন না। তারপর রতনের মাথায় হাত বুলিয়ে বলল, এটি আপনার ছেলে? আমার বিয়েই হয়নি, হাসিতে ফেটে পড়ল মিরু। যদিও বিয়ের সঙ্গে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই। অপূর্ব এতটাই হতভম্ব যে কোনো কথা বলতে পারছে না। অপূর্বকে চাঙ্গা করতে মিনু বলল, ওর নাম রতন। বছর চারেক আগে জিটি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে ওর বাপ মা পটল তোলে। বিশুদা, হাবুদা, লোকাল লোকজন আমার কাছে দুটো মাংসের তাল এনেছিল পুড়িয়ে দেওয়ার জন্য। সেই দুটো মাংসের তালের ছেলে এই রতন। সেই থেকে ও আমার কাছে আছে। প্রথম দিকে কথা বলতো না, পরে নিজের নাম বললেও পদবি বলতে পারেনি। আমি ওকে পুষেছি, এখন ওর নাম রতন ডোম। রতন কোন ক্লাসে পড়ে? ও পড়তে পারে না, পড়ে কি লাভ? বড় হয়ে আমার মতো ডোম হবে তো, হাসে মিনু। অপূর্ব গোস্বামী ঠাকুরদা দেবেশ ছিলেন বইপাড়ার গ্রন্থ বিপণীর মালিক। বাবা ব্রজেশ ছিলেন কবি ও পরবর্তীকালের গ্রন্থকারী। অপূর্ব একজন গৃহশিক্ষক। হরফের পর হরফ বসে গঠিত হয় শব্দ, শব্দ সেলাই করে জন্মায় বাক্য, অনেকগুলো বাক্যের সমাহারে তৈরি হয় গ্রন্থ। গ্রন্থ বিক্রয় হলে লেখক পৌঁছে যান পাঠকের হাতে, জন্ম নেয় পাঠ অভিজ্ঞতা। এটা অনুমান করা সহজ যে গোস্বামী পরিবারের সঙ্গে পঠন পাঠনের পুরনো যোগাযোগ, তবে সেটি ক্রমশ ক্ষীণ হচ্ছে। ক্ষীণতার কারণ ব্যাখ্যা করতে গেলে অপূর্বের শৈশবে ফিরতে হবে। অক্ষয় পরিচয় হওয়ার আগে অপূর্ব চিনেছিল বইয়ের গন্ধ। তার জন্ম বইপাড়ায় দেবেশের বসতবাটির দোতলায়, যার একতলায় ছিল একটি বইয়ের দোকান, যার নাম বর্ণাশ্রম। শিশু অপূর্বর কাছে দেবেশ ছিল বইদাদু, আর দোকানটিকে সে বলতো বইদাদুর দোকান। অপূর্বর জন্ম এই বইদাদুর বাড়ির দোতলায়। প্রথম স্মৃতি বলতে বইদাদুর দোকানের ক্রেতা। ধুতি পাঞ্জাবি পরা সেই সব সাদা কালো চুলের ক্রেতারা বস্তা বস্তা বই কিনে বাড়ি যেতেন। কোনো ক্রেতা বলতেন, দোকানের নামটা ঠিক দাওনি দেবেশ, বর্ণাশ্রম অন্য জিনিস। দাদু বলতেন, আমি দুটি মাত্র বর্ণ জানি, স্বর আর ব্যঞ্জন। তুমি যদি বর্ণ বলতে জাতির কথা বলো, তার উত্তরে বলবো, আমার কাছে পৃথিবীতে দুটো মাত্র জাতি আছে, স্বাক্ষর আর নিরক্ষর। তারপর দোকানে রাখা বর্ণ পরিচয় এবং ফার্স্ট বুক অফ রিডিং ফর নেটিভ চিলড্রেন দেখাতেন। বলতেন, শিক্ষা হলো প্রদীপের শিখার মতো, নিজেকে জ্বালিয়ে রাখার পাশাপাশি পাশের প্রদীপটিও জ্বালায়। বর্ণাশ্রমকে আপনি প্রদীপের দোকান বলতে পারেন। দেবেশকে বসতবাটি বিক্রয় করতে হয় কারণ তার স্ত্রীর একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল। চিকিৎসার জন্য স্ত্রীকে তিনি ইংল্যান্ডে নিয়ে যান। অর্থ ব্যয় হয় জলের মতো, তবে শেষ রক্ষা হয়নি। ঠাকুমা মারা যাওয়ার সময় অপূর্বর বয়স 7 বছর। বইপাড়ার দোতলা বাড়ি বিক্রি করে বইদাদু, বাবা ব্রজেশ আর মা অনিন্দিতার সঙ্গে হাওড়ায় মহেশতলায় চলে আসার স্মৃতি টাটকা। বর্ণাশ্রম অবশ্য বইপাড়াতেই রয়ে গেছিল। নিজের বাড়িতে দোকান চালানোর জন্য ভাড়া গুনতেন দেবেশ। 4 চাকা বিক্রি করে দিয়ে বাসে করে বইপাড়া যান। ব্রজেশ বাংলায় অনার্স করে চাকরির খোঁজ করছেন বিয়ের আগে থেকে। তিনিও বইপাড়ায় যান, তবে বই বিক্রি করার মতো নিচু কাজ করতে নয়। তিনি যান কফি হাউসে বন্ধুদের সঙ্গে সাহিত্য আলোচনা করতে। অপূর্ব যখন 10 বছর বয়স, বইদাদু মারা গেলেন। লম্বা বাক্যের মধ্যে কমা এসে পাঠককে যেটুকু বিশ্রাম দেয়, ঠিক সেইটুকু সময়ের জন্য একটা হার্ট অ্যাটাক হলো এবং তিনি বিদায় নিলেন। বর্ণাশ্রমের অবস্থা গত কয়েক বছর ধরে পড়তির দিকে। সেটি চিরতরে বন্ধ করে সমস্ত লরিতে চাপিয়ে মহেশতলার বাড়িতে নিয়ে এলেন ব্রজেশ। বর্ণাশ্রমের দোকানদার হতে আগ্রহী ছিলেন না ব্রজেশ। বর্ণাশ্রমের মালিক হওয়ার পর উদ্যোগপতি হওয়াতেও তার আগ্রহ ছিল না। সত্যি বলতে কি, জীবৎকালে তিনি 3টি মাত্র কাজ করেছেন। প্রথম কাজ, বাবার বইয়ের ব্যবসা লাটে তুলে দেওয়া। দ্বিতীয় কাজ, বর্ণাশ্রমের বইগুলো মহেশতলার বাড়ির একতলায় জড়ো করে একটি লাইব্রেরি তৈরি করে, যার গ্রাহক ও পাঠক একমাত্র তিনি। নাম দিয়েছেন দেবেশ স্মৃতি পাঠাগার। এবং তৃতীয় কাজ, কবিতা লেখা। ব্রজেশ পড়তেন প্রচুর, লিখতেন কম, ছাপতে দিতেন আরও কম। কবিতা প্রকাশিত হতো ছোট পত্রিকায়। গাটের কড়ি খরচা করে একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যার নাম ব্যর্থতা সমগ্র। বইটি 16 কপি বিক্রি হয়েছিল। এই ঘটনার পরে লেখালেখি ছেড়ে দিয়ে তিনি পূর্ণ সময়ের পাঠক হয়ে যান। দোতলার শোয়ার ঘরের খাটে বসে 5 বালিশে ভর দিয়ে ফিনিগানস ওয়াক বা দাস ক্যাপিটাল, ব্রিফ হিস্ট্রি অফ টাইম বা চিলেকোটার সেপাই পড়তেন। ব্রজেশ রোজগার করতেন না বলে সংসার চালাতে হতো অনিন্দিতাকে। গ্রন্থপ্রেমে মগ্ন ব্রজেশ খেয়াল করেননি যে ঘর পরিষ্কার, রান্নাবান্না, বাসন মাজা আর কাপড় কাচা যাতা করে অনিন্দিতা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। খেয়াল করেছিল অপূর্ব।
চিকিৎসকের কাছে যাওয়ার পরে অনিন্দিতার মস্তিষ্কে কর্কট রোগ ধরা পড়ল। জলের মতো অর্থবয় এসেছে বসন্তের এক বিকেলে, যখন গোটা মহেশতলা কৃষ্ণচূড়া ফুলে খুন খারাপি লাল। অনিন্দিতা মারা গেলেন। মৃত্যুর অব্যবহিত পূর্বের দিনগুলিতে অনিন্দিতার একমাত্র সঙ্গী ছিল অপূর্ব। ব্রজেশ ব্যস্ততার অভিনয় করতেন পাঠকহীন গ্রন্থাগার নিয়ে, অন্তর্জলি যাত্রা বইটির আড়ালে নিজেকে লুকিয়ে। সময়ের নিয়মে ব্রজেশও চলে গেলেন গতকাল রাতে, ঘুমের মধ্যে অপূর্বকে কিছু বুঝতে না দিয়ে। এখন ভোরবেলায় শ্মশান ঘাটে দাঁড়িয়ে বাবাকে ঘিরে লক লক করতে থাকা আগুনের ডালপালা দেখার সময় মায়ের মৃত্যুর সময়কার কৃষ্ণচূড়ার দিনগুলি মনে পড়ছে অপূর্ব। কান্না পাচ্ছে, তবে সেটা বাবার জন্য নয়, মায়ের জন্য। মহেশতলা শ্মশানে আগে অনেকবার এসেছেন অপূর্ব, বৈদাদু আর মাকে বাদ দিয়ে দুই বন্ধু বিধান আর সনাতনের বাবাদের মৃতদেহ নিয়ে। অনেক দিন পর বাবাকে নিয়ে এসে দেখলো শ্মশানটি বদলে গেছে। আগের সেই বয়স্ক ডোমটির বদলে গাছ কোমর করে শাড়ি পরে খোপা বেঁধে হাওয়ায় চপ্পল পরে একটা মেয়ে দ্রুততার সঙ্গে কাজ করছে। কখনো আগুন পরীক্ষা করছে, কখনো অতিরিক্ত কাঠের গুঁড়ি গুঁজে দিচ্ছে। অপূর্বর পাশ থেকে সনাতন বলল, বাপ মরার পরে এই মিনু ডোমনি শ্মশান সামলায়। বিধান বলল, ডোমনিটা খাসা। এসব কথা কানে না তুলে অপূর্ব মিনুকে দেখছিল। বৈদাদু আর বাবা যেভাবে বইয়ের যত্ন নিতেন, মিনুও ঠিক সেইভাবে বাবার যত্ন নিচ্ছে। দাহ কাজ এবং পরবর্তী রীতিনীতি মেনে অপূর্ব দেখলো যে ভিজে পোশাকে গঙ্গার সিঁড়িতে দাঁড়িয়ে। দাহ কাজ এবং পরবর্তী রীতিনীতি মেনে অপূর্ব দেখলো সে ভিজে পোশাকে গঙ্গার শেষ সিঁড়িতে দাঁড়িয়ে। সঙ্গে রয়েছে মায়া। বন্ধুরা শ্মশানের বিশ্রাম কক্ষে ধূমপান করছে। মিনুর সঙ্গে নিজে থেকে আলাপ করলো অপূর্ব। মিনুর আলাপে আগ্রহ নেই, কর্কশ ভাষা প্রয়োগের মাধ্যমে সেটা বুঝিয়ে দিল। ফিরে যাচ্ছিল অপূর্ব। মিনুর কথা শুনে থমকালো। ও পড়তে পারে না, পড়ে কি লাভ, বড় হবে তো আমার মতো ডোম। অপূর্ব দেখলো মিনু পরের মৃতদেহ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আগুনের মধ্যে থেকে উঠে আসছে অরণ্যের প্রাচীন প্রবাদের মতো ধোঁয়ার কুণ্ডলী। সেই রাতে অনেকক্ষণ কাঁদলো অপূর্ব। জীবনে এই প্রথমবার মনে হলো দেবের স্মৃতি পাঠাগারের বইগুলো পোকায় কাটার আগে গতি করতে হবে। বাবার মৃত্যুর 15 দিন পরে অপূর্ব আবার শ্মশান যাচ্ছে। যাবতীয় পারলৌকিক ক্রিয়াকর্ম মিটে গেছে। মৎস্যমুখে এসে বিধান, সনাতন এবং অন্যান্য বন্ধুরা পেট পুড়ে খেয়ে গেছে। অপূর্ব এখন বাড়িতে একা, সঙ্গী বলতে মায়া। মায়া আদতে অনিন্দিতার পুষ্যি। কবে যে সারমেয়টি বাড়ির সামনে ঘুরঘুর করতে শুরু করেছিল কেউ জানে না। অনিন্দিতা এটো কটা ছুড়ে দিতেন। কৃতজ্ঞতা অথবা লোভবশত মায়া বাড়ির সামনে থেকে নড়তো না। কিছুদিন পর মায়াকে বাড়িতে প্রবেশাধিকার দিয়েছিল ব্রজেশ। অনিন্দিতা খুশি হলো, সেটা গোপন রেখে অকর্মণ্য স্বামীকে বকাবকি করেছিলেন। পরে তিনি মায়াকে নিয়ে যান পশু চিকিৎসকের কাছে। আজ অনিন্দিতা বা ব্রজেশ না থাকলেও মায়া রয়ে গেছে। একতলার গ্রন্থাগারে ঢুকেছে অপূর্ব। অ আ ক খ এবং ABCDর বই থেকে ধুলো আর লুতাতন্ত ঝেড়ে 5 ঝোলায় ঢোকাচ্ছে। এই ঝোলাটি কাঁধে নিয়ে ব্রজেশ কফি হাউসে যেতেন কবি সাহিত্যিক বন্ধুদের সঙ্গে কাব্য সাহিত্য আলোচনা করতে। অপূর্ব গৃহ শিক্ষক, সে উপার্জনের নিমিত্ত শিশুদের বাংলা ইংরেজি পড়ায়। বৈদাদুর মতো বই ব্যবসা বোঝে না, বাবার মতো সাহিত্য বোঝে না, তবে শিশুদের কিছুটা হলেও বোঝে। আগুন আর ধোয়ার মধ্যে বড় হতে থাকা নিরক্ষর রতনের দৃষ্টির নির্লিপ্তি তাকে বিস্মিত করেছে। সেই নির্লিপ্তি চাহনিতে প্রদীপের আগুন দেখতে চায় অপূর্ব। নাকি এটা অজুহাত, সে আসলে মিনুর শ্যামলা মাজা মাজা চেহারা থেকে যে আগুন বেরোচ্ছে তার আঁচ পেতে চায়। চিন্তার ধূসর আর মায়াকে সঙ্গে নিয়ে অপূর্ব যখন শ্মশানে পৌঁছলো, তখন দিনমণি পশ্চিমে হেলেছেন। প্রকৃতির অলৌকিক আলোক সম্পাদে ঘাটের সিঁড়িতে ছড়াচ্ছে আদুরে নরম সোনালী আভা। চিতা থেকে উঠে আসা ধোঁয়ার কুণ্ডলী উড়ে যাচ্ছে সারসের ন্যায়। এখন ভাটা। মিনু দাঁড়িয়ে রয়েছে শুকনো কাদার ওপরে, জেলে নৌকার হেলান দিয়ে। পাশে দাঁড়িয়ে রতন। মিনু খচর মচর করে আখ খাচ্ছে আর মাঝে মধ্যে আখের টুকরো রতনকে দিচ্ছে। অপূর্বকে দেখে ভুরু কুচকে বলল, আবার কে মরল? মরার মতো আর কেউ বাকি নেই। অপূর্ব মাথা নাড়ে, আমি এসেছি রতনকে দুটো বই দিতে। বই? মিনির ভুরু কুচকে গেছে। সে কথা না বলে ইক্ষু চিবাতে লাগলো। অপূর্ব নিঃশব্দে সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে রইল। আধার নামতে দেখা গেল অপূর্ব আর মিনু বসে আছে সিঁড়ির শেষ ধাপে। দুই পাশে রতন আর মায়া। জোয়ার এসেছে, সদ্য বেগবান তরঙ্গ ধাক্কা মারছে সিঁড়িতে, খলবল করে ঢুকে যাচ্ছে ফাঁক ফোকরে। শ্মশান সংলগ্ন বট গাছের নিচে ধূপ জ্বলছে। মানুষ পোড়ার গন্ধের সঙ্গে মিশে যাচ্ছে চন্দনের সুঘ্রাণ। ধীবর পল্লী থেকে শিশুদের হাসি ও হই হল্লা ভেসে আসছে।
ভেসে আসছে টিভিতে চলতে থাকা অন্তহীন সাবান পালার শব্দ। ত্রিফলা বাতি থেকে নীলচে আলো ছুটে আসছে মিনুর মুখটি আলোকিত করবে বলে। ধারালো মুখমণ্ডল এখন নরম সরম, আগুনে ক্রমাগত সেকা হতে থাকা রুক্ষ হাত ও মায়াবী আলোর সৌন্দর্য পেয়েছে। অনেকক্ষণ পর মিনু বলল, শ্মশানে লোক আসে মরা পড়েতে, তুমি কোন কাজে এলে? মিনুর দিকে তাকিয়ে অপূর্ব বলল, আমি শিক্ষক, আমার কাজ পড়ানো, আমি রতনকে পড়াতে এসেছি। রতন বেজায় উৎসাহিত হয়ে মিনুর দিকে তাকিয়ে বলল, তুমি পড়াবে আর স্যার আমাকে পড়াবে, কি মজা। আনন্দের স্রোত বইছে অনুভব করে মায়া পুচ্ছ হলিয়ে দুবার ঘেউ শব্দ করে উঠল। অপূর্ব কিছু বলার আগেই সিঁড়ির ওপরে ধাপ থেকে শোনা গেল মহিলা কণ্ঠ, ওরে ললিতা, ওই দেখ মাস্টার আর ডমনি পীড়িত করছে। ললিতা নামনি মহিলা কুলুকুলু হাসছেন। গীতা, তোর চোখে নেবা হয়েছে? পীড়িত না ঘোড়ার ডিম? এই বয়সে জোয়ান মরদের ওমে শরীর সেকে নিতে রেতে ভালো ঘুম হয়। লাফিং ক্লাবের আজীবন সদস্যদের মতো প্রাণপণ হাসতে হাসতে ললিতা ও গীতা জিটি রোডের দিকে চলে গেলেন। রাগে অপূর্বর গোটা শরীর জ্বলছে। তার পাগলামোর জন্য মিনুকে অপমানিত হতে হলো, আর সেটাও একরত্তি শিশুর সামনে। সে বিড়বিড় করে বলল, সরি। গঙ্গার দিকে তাকিয়ে মুখের একটি রেখাও না বদলে শান্ত গলায় মিনু বলল, সরি কেন? আমার জন্য আপনাকে খারাপ কথা শুনতে হলো। রতনকে জড়িয়ে ধরে অপূর্ব। তাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে মালিকের ঘনিষ্ঠতা পছন্দ হয়নি মায়ের। সে অপূর্ব আর রতনের মাঝখানেই নিজেকে গুজে দিল। সেটা দেখে ক্লান্ত হেসে ফেলেছে মিনু। সে মন্তব্য করলো, ওরা যা বলার বলেছে, তার জন্য তুমি কেন সরি বলবে? এরপরে আর কথা হয় না। অপূর্ব রতনের মাথায় গাঁটটা মেরে বলল, কাল থেকে বিকেল 5টার সময় আসবো, দিনের বেলা কাজ থাকে। মিনু সিরিয়াস মুখে বলল, আচ্ছা মাস্টার, তোমাকে কি আমার আপনি বলা উচিত? দরকার নেই, আমি বরং এবার থেকে আপনাকে তুমি সম্বোধন করব, তাহলেই শোধবোধ। মিনু উঠে দাঁড়িয়ে বলল, মাস্টার এবার যাও, রাত হয়েছে। অপূর্ব আমতা আমতা করে বলল, কিন্তু মিনু, ওই বউ দুটো যা বলল। ওদের কথা বাদ দাও মাস্টার। হাত নাড়ে মিরু, আমাদের নিয়ে রঙ্গরসিকতা করে ওদের সন্ধেটা ভালো কাটলো, তাই না? বাড়িতে গিয়ে এই নিয়ে জমাটি গপ্প হবে, তাতে ফোড়ন পড়বে, তবে না মজা। ওদের জীবনে আর কি আছে বলো? অপূর্ব ঝোলা থেকে দুটো বই বার করে রতনের হাতে দিয়ে বলল, এই নাও, কাল থেকে অ আ ক খ শিখতে হবে। রতনের দিকে তাকিয়ে মিনু বলল, যে যা শেখাবে টপ করে শিখে নিবি, কখন কোন কাজে লাগবে কেউ জানে না। আমি যেমন জেলে পাড়ায় বন্ধুদের কাছ থেকে নৌকা পাওয়া আর জাল ফেলে মাছ ধরা শিখেছি। রতন একগাল হেসে বই দুটো নিল। অপূর্বকে নিয়মিত শ্মশানে আসতে থেকে মহেশতলার গুঞ্জন শুরু হলো। ললিতা আর গীতা একদিন ভর সন্ধ্যাবেলা টকাস টকাস করে কুলের আচার খাওয়ার সময় দেখে গেল যে অপূর্ব স্লেট পেন্সিলে লেখা শেখাচ্ছে রতনকে। বাইরে যাও, ভেতরে এসো, কপাট খোলো। সনাতন একদিন বিকেলে এসে অপূর্বকে বোঝালো, রোজ শ্মশানে আসাটা মহেশতলার মানুষ ভালোভাবে নিচ্ছে না। অপূর্ব চুপচাপ শুনলো এবং পরের দিন আবার পড়াতে এলো। 1 সপ্তাহ পর মিনু গেছিল হাবুদার বসন্ত বস্ত্রালয়। তিনি রতনের জন্য নতুন জামা দিতে অস্বীকার করলেন। বিধান একদিন গভীর রাতে এসে মিনুর বাড়ির সামনে প্লাস্টিকের থলে ভর্তি বিষটা ফেলে গেল। পরের মাসে শ্মশান পরিদর্শন এসে বিশুদা রতনের গালে থাপ্পড় মারল। মিনুকে বলল, চাকরি করার ইচ্ছা থাকলে বেশ্যাবৃত্তি বন্ধ কর। রতন বেশ্যা শব্দের মানে জানতে যে মিনুর কাছে থাপ্পড় খেলো, এবং এই করতে করতে বর্ষাকাল চলে এলো। আষাঢ়ের সেই সন্ধ্যায় মেঘের দল পূর্ণ গর্ভা গাভীর মতো হেলে দুলে দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিল। ওদের কোনো গন্তব্য নেই, তাই পৌঁছানোর তাড়াও নেই। ভিজে বাতাস বইছে, দীর্ঘ দাবদাহ শেষ হয়ে আসছে, এই ভেবে সবাই আনন্দিত। জিটি রোড থেকে উচ্চস্বরে কয়েকজনের কণ্ঠস্বর শোনা গেল। সনাতন আর বিধান, ললিতা আর গীতা, হাবুদা আর বিশুদা ছাড়া মহেশতলার কয়েকজন বয়স্ক মানুষ, যাদের মোড়ল বা মুরব্বী বলা যেতে পারে। রক্তের পিউরিটি বলে কিছু রইল না, চেঁচাচ্ছেন বিশুদা। নেকাপড়া শেখানোর নামে আগুনে গা শেখার কায়দাটা খাঁচা, বিষাক্ত হেসে বলল ললিতা। অপু কিভাবে পারিবারিক ঐতিহ্য ভুলে গেল? বিধান ক্ষুব্ধ, ওই ডমনি ওকে বশ করেছে। মহেশতলায় বেশ্যাবৃত্তি করা যাবে না, নিদান দিলেন হাবুদা। এখানকার ছেলে মেয়েরা সেক্স ছাড়া কিছু বোঝে না। সরল প্রশ্ন গীতার। এই প্রশ্ন মন্তব্য শুনে অপূর্ব ঘাবড়ে গেছে, বলল, ওরা এইদিকেই আসছে। রতন পড়া থামিয়ে উদ্বিগ্ন বলল, এখন কি হবে? মায়াও আন্দাজ করেছে সমস্যা হবে। সে জিটি রোডের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে।
মিনু নীরবে গঙ্গার দিকে তাকালো। বৃষ্টি ভারাতুর মেঘপুঞ্জ, ঘনায়মান সন্ধ্যার কারণে আকাশ অঞ্জনবর্ণ। জোয়ারের জল আর বাতাসের অভিমুখ পরস্পর বিরোধী, তাই বাসকির ফনার ন্যায় বৃহৎ তরঙ্গের সৃষ্টি হচ্ছে। পরিবেশ বলতে চাইছে, সাবধান, হুঁশিয়ার। ঘাটে বাঁধা নৌকার দিকে অঙ্গুলি নির্দেশ করে মিনু বলল, চলো। অপূর্ব ঘাড় ঘুরিয়ে দেখলো অন্ধকারের মধ্যে একদল মানুষের অবয়ব দেখা যাচ্ছে। তাদের হাতে লাঠি, বল্লম, বটি, কাটারি, কারো কারো হাতে মশাল এবং তরল জ্বালানি ভরা জেরিক্যান। রতনকে কোলে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচের ধাপে পা রাখলো মিনু। কাদা মারিয়ে উঠে গেল নৌকায়। মায়াকে নিয়ে দৌড়ে এসেছে অপূর্ব। পোষ্যকে কোলে তুলে উঠেছে নৌকায়। তার পাশ ঝোলায় দুটি বই আছে, টিফিন বাক্সে কিছু খাদ্য। মিনু নোঙর তুলে নিতেই ঘাট থেকে দূরে সরে যেতে লাগলো নৌকো। উন্মত্ত জনতা চিৎকার করতে করতে নেমে এসে নিচের ধাপে। লাঠি আর শাবল বাগিয়ে বলেছে, পালিয়ে বাঁচতে পারবি না। আর কিছু শোনা গেল না, কারণ বজ্রপাত হলো জোরে। বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া বইতে লাগলো প্রবল বেগে। অন্ধকারে বোঝা গেল না নৌকো কোথায় আর তীরভূমি কোথায়, আক্রমণকারী আর আক্রান্তরাই বা কোথায়। শেষ রাতে পৃথিবী শান্ত হলো। শান্ত হলো আকাশ, বাতাস, নদী। কাঠগড়ায় দাঁড়িয়ে ভাষার অভিযুক্তের মতো মিটমিট করে দেখা গেল নক্ষত্রপুঞ্জকে। অপূর্ব ঘুমিয়ে পড়েছিল। নিদ্রাভঙ্গ হতে দেখলো অভিজ্ঞ নাবিকের মতো মিনু নৌকার হাল ধরে বসে আছে। কানে গোজা পুচকে টিপা ফোন, কার সঙ্গে কথা বলছে। অপূর্বকে জাগতে দেখে ফোন কেটে বলল, গুড মর্নিং। রতনেরও ঘুম ভেঙেছে। সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মায়াকে কাছে টেনে নিল। নোয়ার নৌকার কথা জানো? মিনুকে জিজ্ঞেস করলো অপূর্ব। মায়ের একখানা নোয়া বাঁধানো ছিল, সেটা জানি। নোয়ার নৌকা কি জিনিস? বলল মিনু। আমার খিদে পেয়েছে, বলল রতন। আমরা কখন বাড়ি ফিরবো? রতনের দিকে টিফিন বাক্স এগিয়ে অপূর্ব বলল, চিড়ে ভাজা আছে। খাবারের গন্ধ পেয়ে মায়ের লেজ নাড়ছে। আমরা এখনই ফিরবো, দাঁড় টানছে মিনু। ফোনে শুনলাম এতক্ষণ মরার লাইন লেগে গেছে। ওরা যদি আবার আসে? ভয়ের চোটে গলা কাঁপছে অপূর্ব। ওরা তো আসবেই, তাই বলে বাড়ি ফিরবো না? অভয় দেয় মিনু। জেলে পাড়ায় বন্ধুদের সঙ্গে কথা হয়ে গেছে। মহেশতলার অনেক লোক আমাদের পাশে আছে। মাস্টার, তুমি চিন্তা করো না, দুনিয়াটা এখনো খারাপ লোকে ভরে যায়নি। কিছু ভালো লোক আজও আছে। নৌকো এগোচ্ছে শ্মশান ঘাটের দিকে। সেখানে জড়ো হয়েছে যুযুধান দুটি পক্ষ। রেফারির বাঁশির মতো হঠাৎ একটি মোড়ক ডেকে উঠল। সেই আওয়াজ শুনে ভোরের প্রথম শিখাটি উদয় হলো, একরাশ দ্বিধা নিয়ে। সামান্য পরে দ্বিধা কাটিয়ে সেই আলো ছুটে গিয়ে চুম্বন করলো গঙ্গাকে, নৌকাকে, নৌকার যাত্রীদের। তারপর আলোর বেগে ছুটে গেল গঙ্গার দিকে। নতুন একটা দিন শুরু হলো। ছোট গল্প আজকে এখানেই শেষ। গল্পটি আপনাদের শুনতে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আপনারা কি কি গল্প শুনতে চান যদি আমাকে বলেন, তাহলে আমি সেই গল্প আপনাদের রিসাইড করে শোনাবো। আমার চ্যানেলটা অনেক নতুন, দয়া করে যদি আপনারা গল্পটাকে একটা লাইক করে দেন তাহলে খুব ভালো হয়। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন দাবিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার গল্পটি শুনলেন।